মালবিকা। আজকে তোমাদের একটা ভয়ঙ্কর সত্যি ঘটনা শেয়ার করব। তোমরা যদি চাও ঘটনাটা সত্যতা প্রমাণের জন্য তোমরা গুগল সার্চ করতে পারো। এটা নয়ডার একটা ভয়ঙ্কর ঘটনাটা আমাকে আমার এক কাজিন সিস্টার পাঠিয়েছে। কাজিন সিস্টার তার ফ্রেন্ডের কাছ থেকে এই ঘটনাটা পেয়েছে। কাজিন সিস্টার এখন থাকে ব্যাঙ্গালোরে, আর ও সেই বান্ধবীও এখন ব্যাঙ্গালোরে। ওরা একই আইটি কোম্পানিতে চাকরি করে, কিন্তু ওরা সেই বান্ধবী যখন শুরুতে একটা চাকরিতে জয়েন করেছিল নয়ডাতে, সেই চাকরিরই ভয়ঙ্কর অভিজ্ঞতা সেই জায়গাকার আজকে তোমাদের কাছে তুলে ধরতে চলেছি। তো চলো চলে যাই ঘটনায়। নয়ডায় যে ঘটনাটা বলতে চলেছি সেটা প্রথমে একটা জুতোর ফ্যাক্টরি ছিল। খুব ভালো চলছিল জুতোর ফ্যাক্টরিটা, ভালো প্রোডাকশন হতো, অল ওভার ইন্ডিয়াতে তাদের জুতো যেত, খুব নামি দামি কোম্পানি, অনেক লোক সেখানে কাজ করত, অনেক মহিলারাও সেখানে কাজ করত। এবার একদিন যে ঘটনাটা ঘটলো সেখানে মর্মান্তিক, ফ্যাক্টরিতে হঠাৎ আগুন লেগে গেল। আগুন লেগে গিয়ে প্রায় লিখিত হিসাবে 200 বেশি লোক মারা যায়। 130টার মতো ফিমেল, 70-80টা মেল এবং 10-15টা বাচ্চা। এবার সেখানে বাচ্চারা কি করছিল জানা নেই, কারণ ফ্যাক্টরিতে যদি বাচ্চাদের দিয়ে কোনো কাজ করানো হতো সেটা খুবই খারাপ ব্যাপার। কিন্তু অনেক মহিলারা কাজ করত, হতে পারে মায়েরা তাদের সাথে বাচ্চাদের নিয়ে যেত, হয়তো বাড়িতে দেখার কেউ নেই, সেই হিসাবে যদি হয় তো ঠিক আছে। তো সেই আগুন লেগে যখন 3 দিন প্রায় আগুনটা নেভাতে কাবু করতে সময় লেগেছিল। তো এইভাবে সেখানে একটা মর্মান্তিক ঘটনা ঘটে। তো আগুন নিভে যাবার পর আবার 7-8 দিন বাদের থেকে আবার সেখানে যথারীতি ফ্যাক্টরির কাজ শুরু হয়। কিন্তু সেখানে দিনের পর দিন সেখানকার ফ্যাক্টরির লোকেরা শুনতে পায় চিৎকারের আওয়াজ, প্রচণ্ড চিৎকার শোনা যায় সেখান থেকে। প্রায় অনেকেই সেখান থেকে কাজ ছেড়ে দিতে শুরু করে। এবার এই কথাটা যখন মালিকের কানে যায় তখন সে বলে যে তোমরা এরকম গুজব রটাচ্ছ, আমি গিয়ে দেখব কি ঘটনাটা। মালিক গিয়ে দেখে যেই ফ্লোরে এই ঘটনাটা ঘটেছিল সেই ফ্লোরে দেখছে 7-8 জন কাজ করছে। তখন সে নিচে নেমে সে সিকিউরিটিকে এবং ম্যানেজারকে ডাকে, বলে যে সেই ফ্লোরে কাজ চলছে, কিন্তু ফ্লোর তো এখনো কমপ্লিট হয়নি, ঠিকঠাক করা হয়নি, সে ফ্লোরে কাজ চলছে, আর কোথায় কোন চিৎকারের আওয়াজ? আমি তো কোনো চিৎকারের আওয়াজ শুনতে পেলাম না। সেটা ছিল দিনের বেলার ঘটনা। তখন ম্যানেজার আর সিকিউরিটি বলছে যে কি বলছেন, সেই ফ্লোরে কাজ চলছে, সেই ফ্লোর তো বন্ধ, এখনো সেই ফ্লোরে আলোই যায়নি, কাজও হয়নি, আপনি কি দেখেছেন? তখন আরও 7-8 জন মিলে যখন সেই ফ্লোরে যায় তখন দেখেছে ওই কোথাও তো কিছুই নেই, চারিদিক নিস্তব্ধ, একদম চুপচাপ, শুধু কালো হয়ে রয়েছে ফ্লোরটা, জানলা দরজা ভাঙা। মালিক তখন নিজের চোখকে বিশ্বাস করতে পারে না যে এটা কি দেখলো সে। এবার মালিকও আস্তে আস্তে ফ্যাক্টরিতে আসতে শুরু করছে, ম্যানেজারও আসছে, কিন্তু প্রত্যেকেই ওরকম প্রচণ্ড চিৎকারের আওয়াজ শুনতে পায়। আর এটা এমন রাত্রের ঘটনা না, দিনের বেলাতেও এমনকি তারা এরকম চিৎকার, চেঁচামেচি, মানুষের আর্তনাদ শুনতে পায়। তো মালিক তো ভীষণই এইটা নিয়ে অসুস্থ হয়ে পড়লো যে এবার কি করবে। এরকমই একদিন ম্যানেজার চিৎকার শুনতে পায় এবং সে বলে যে না, আজকে দেখবই যে কি হচ্ছে ঘটনাটা। বলে সে আস্তে আস্তে যখন সেই ফ্লোরে উঠে যায় তখন সে দেখে একটা মহিলা তার দিকে তেড়ে আসছে, তার অর্ধেক শরীর পোড়া, একটা বাচ্চা তেড়ে আসছে তার দিকে, এবং একটা লোক তার সারা শরীর নেই, দুটো হাত দিয়ে শুধু দৌড়ে আসছে তার দিকে। ওই দেখে ম্যানেজার সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় এবং সে কিন্তু বাড়ি চলে আসে এবং সে 3-4 দিন এমন ট্রমার মধ্যে চলে যায়, সে আর ফ্যাক্টরিতেও যায় না, কাউকে কিছু বলতেও পারে না।
মালিক যখন ফোন করে যে তুমি কাজে আসছো না কেন, তখন সে বলে যে না, সে আর কাজ করবে না, সে এই কাজ ছেড়ে দেবে। এবং তার বাড়ির লোক বলে যে সে এতটাই ভীত অবস্থায় ছিল যে নাকি সে 3-4 দিন ঠাকুর ঘরের সামনে থেকে কিন্তু ওঠেনি, এরকমই তার পরিস্থিতি ছিল। তো মালিক এইভাবে দেখলো যে না, ফ্যাক্টরিটা আর চালানো যাবে না, সে লেবাররাও সব কাজ ছেড়ে দিচ্ছে, ম্যানেজারও শেষমেশ কাজ ছেড়ে দিল, এবং মালিক নিজেও খুব অসুস্থ হয়ে পড়লো। সে ঠিক করলো যে সে কোম্পানিটাকে বিক্রি করে দেবে। তো সে কোম্পানিটা বিক্রি করে দিল এবং সে কোম্পানিটা একটা কল সেন্টার কিনে নিল। কল সেন্টার কিনে নিয়ে তারা নতুনভাবে রেনোভেট করে সে কোম্পানিটাকে মানে সুন্দর করে একটা অফিস তৈরি করলো এবং প্রচুর ছেলেমেয়ে সেখানে, কল সেন্টার তখন সবে সবে শুরু হয়েছে, প্রচুর ছেলেমেয়ে সেখানে জয়েন করেছে। তো এরকমই দিব্যা বলে একটা মেয়ে, সেই যে আমি বললাম আমার কাজিনের বান্ধবী, সেই বান্ধবীর ফ্রেন্ড, সেই ফ্রেন্ডেরও আবার তার সাথে সেখানে পরিচয় হয়েছিল দিব্যা বলে, সে মেয়েটার সাথে। তারাও সেই একই ব্যাচে কল সেন্টারে জয়েন করেছিল। এবারে প্রথমে তো কল সেন্টারে 15 দিনের মতন একটা ট্রেনিং চলে, তারপর 15 দিন পরের থেকে তাদের জয়েনিং কাজ শুরু হবে। প্রথম দিনই দিব্যা যখন ট্রেনিং চলছে, তার মাঝে সে যখন জল ভরতে যায়, সেখানে একটা মানে কুলার রাখা ছিল, ওয়াটার কুলার যেগুলো হয় সেগুলো রাখা ছিল, সেখান থেকে জল ভরতে যায়, সে দেখতে পায় তার পাশে একটা মহিলা দাঁড়িয়ে আছে, মহিলাটার অর্ধেকটা পোড়া অর্ধেকটা ভালো। সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, সে তো তাড়াতাড়ি করে এসে আবার নিজের ডেস্কে বসে পড়ে। সেকেন্ড দিন আবারও সেই একই জল ভরতে যাওয়ার সময় সেই মহিলাটাকে সে দেখতে পায়। এরকম প্রতিনিয়তই প্রত্যেকে কিছু না কিছু এক্সপিরিয়েন্স করছেই, এ বলছে আমি এটা দেখেছি, ও বলছে আমি সেটা দেখেছি, প্রত্যেকে নিজেদের মধ্যে কানাঘুষা করছে। তাদের ওই ট্রেনিং চলাকালীন 2-3 দিনের মধ্যেই এই ঘটনাটা ঘটছে। থার্ড দিন দিব্যা যখন জল ভরতে গেছে, মহিলাটাকে দেখতে না পেয়ে ও যেন খুঁজছে তাকে, যে সে কোথায় গেল। হঠাৎ করে সে দেখতে পেল সে মহিলাটা তার পিছনেই দাঁড়িয়ে আছে এবং বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে আছে। সে এত ভয় পায়, সে জোরে চিৎকার করে ওঠে। তখন 2-3 জন ছুটে আসে, এসে বলে যে কি হলো কি হলো। তখন দিব্যা বলে যে এরকম আমি একজনকে দেখেছি, এরকম বিভৎস এক মহিলা পোড়া আমার দিকে এরকম তেড়ে আসছে। তখন টিম লিডার ছুটে আসে, বলে যে না না, এরকম কোনো ব্যাপার নেই, তুমি মিথ্যেই ভয় পাচ্ছ। তখন সবাই টিম লিডারকে বলে যে না, আমরাও কিছু কিছু এক্সপিরিয়েন্স করেছি, এরকম পোড়া মানুষজন দেখতে পাই। আরেকজন বলে যে আমি সিঁড়ি থেকে একজনকে নামতে দেখেছি। তো এইভাবে তো ওদের ওই 3-4 দিনের মধ্যে ওদের ট্রেনিং শেষ করে দিয়ে তারা যে যার মতন বাড়ি চলে যায়। এবং প্রত্যেকের ভিতরেই কিন্তু একটা চাপা মানে ভয় কাজ করতে থাকে যে কিভাবে তারা কাজটা করবে, কারণ দিনের বেলা তারা ট্রেনিং করছে। তাদের ট্রেনিং টাইম ছিল 10টা থেকে বিকেল 5টা। এইটুকু টাইমের মধ্যে ভর দুপুরবেলা তারা যেসব এক্সপিরিয়েন্স করছে, আর তারা যখন জয়েন হবে তাদের সমস্ত কাজ ছিল, যেহেতু কল সেন্টার তাদের নাইট শিফটে কাজ হবে, তারা কিভাবে কাজ সামলে উঠবে। তো এই ভেবে তারা নিজেরা কিন্তু প্রচণ্ড ভীত। যাই হোক, 4 দিনের মধ্যে 15 দিনের ট্রেনিং 4 দিনেই শেষ। 4 দিন বাদের থেকে তারপর জয়েন হলো সবাই তো ক্যাবে করে এলো, এসে সবার বাড়ির থেকে ক্যাব করে নিয়ে এসে অফিসে জয়েন হলো। এবার দিব্যা যখন বসেছে তার ডেস্কে, সে প্রথমে দেখছে সেই ডেস্কের নিচে সেই মহিলাটা বসে রয়েছে। দিব্যা যখন ভয় পেয়ে একটু পিছনে সরে গেছে, তখন মহিলাটা তার দিকে তেড়ে এসছে। আর ওই দেখে দিব্যা হঠাৎ চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যায়। এবার সবাই ছুটে আসে, এসে আবার সবাই ওর চোখে মুখে জল দিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে। পাশের থেকে 2 জন জিজ্ঞাসা করে কি রে, তুই কি আবার ওই মহিলাকে দেখেছিস? ও তখন ইশারায় বলে যে হ্যাঁ। বলছে কোথায়? বলে মহিলা এখন করিডোরের দিকে গেল, ওরা সবাই চলে আসার আওয়াজে। এবার তখন 2 জন বন্ধু করিডোরের দিকে দেখতে গেল, ওরা কিছু দেখতে পেল না। ওরা দেখে করিডোরে একটা ওড়না পড়ে আছে, আধা জলা পোড়া ওড়না। তো ওরা সেটাকে তুলে নিয়ে আসে
এসে সবাইকে জিজ্ঞাসা করে এটা তোর, এটা তোর, এটা কোথা থেকে এলো আটজলা ওড়নাটা। কিন্তু কথিত আছে যে এরকম যদি কোনো কিছু রাস্তায় পড়ে থাকে বা কোনো জায়গায় পড়ে থাকে, ওটা কিন্তু হাত দিয়ে তুলতে নেই বা ধরতে নেই। বা এরকম রাস্তাঘাটে অনেকেই টাকা পয়সা পায় কুড়িয়ে, কিন্তু সেটা মানুষ লোভের বশীভূত হয়ে সেটাকে তুলে নেয় ঠিকই, কিন্তু সেটা তুলতে নেই। এটা আমি গল্পের প্রসঙ্গ থেকেই বেরিয়ে সেই কথাটা সবার জ্ঞাতার্থে বলছি, যে রাস্তাঘাটে এরকম টাকা পয়সা পেলে কিন্তু সেটা তুলতে নেই, কারণ বলে সেটা নাকি অনেকে নজর মানে তুলে সেইটা ফেলে দেয়। এবার কেউ যদি সে টাকা তুলে কোনো গরিব মানুষকে কিছু কিনে উপহার দেয়, সেটাতে তার কোনো ক্ষতি হয় না, কিন্তু সে যদি নিজের কাছে রেখে দেয় এবং সেটা দিয়ে সে নিজের কাজে ব্যবহার করে, সে কিন্তু অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারে। কারণ এগুলোর পিছনে অনেক মানে নেগেটিভ এন্টিটি বলো, তন্ত্রমন্ত্র বলো, এসবের কিন্তু ক্রিয়াধারা থাকে। তো যাই হোক, আবার গল্পে ঢুকে যাই। দ্বিতীয় দিন যখন ওরা আবার জবে আসে, তখন দেখছি অফিসে খুব ভিড়। বুঝতে পারছে না যে কি হয়েছে, এত ভিড় কেন অফিসে। প্রথম দিন তো হলো দিব্যার সাথে যা ঘটনা, দিব্যা তো ভয়েই এমনি মানে সিটিয়ে রয়েছে। সেকেন্ড দিন দেখছে এরকম ভিড় প্রচণ্ড ওদের ফ্লোরটাতে। এবার দিব্যার সাথে আরেকজন ওর ফ্রেন্ড কাজ করছিল, ওখানে অনেকজনেই কাজ করছে, কিন্তু যে খুব ক্লোজড হয়ে গেছিল জ্যাক বলে, সেও নামলো ক্যাব থেকে। সে দেখছে ওরা যে ফ্লোরটায় কাজ করে তার ঠিক ওপরের ফ্লোরটাতেও খুব ভিড়। তো যাই হোক, দিব্যাও ঢুকেছে, জ্যাকও ঢুকেছে। সবাই বলছে যে কি হলো, সবাইকে সরিয়ে টরিয়ে যখন গিয়ে সামনে দেখছে, তখন দেখছে যে একসাথে 60-70টা চেয়ার একটার উপরে একটা করে রাখা। বললো কি হলো ব্যাপারটা, এটা কিভাবে সম্ভব? ওরা রাত্রে নাইট ডিউটি করে, তারপরে ওরা বাড়ি চলে যায় আসে ভোরবেলায়। তারপরে কিছুক্ষণ গ্যাপ থাকে, হয়তো 10 থেকে 15 মিনিট, আবার সকালের ব্যাচ ঢুকে যায়। তার মাঝে আবার ওই 15 মিনিট 20 মিনিটের গ্যাপ। তো এইটুকু টাইমের মধ্যে 60-70টা চেয়ার একটার ওপরে একটা কি রাখা সম্ভব? ওরা অবাক হয়ে যায় যে কিভাবে এটা সম্ভব। তো যাই হোক, জ্যাক তখন ম্যানেজারকে বলে যে স্যার, আমি কিন্তু আমাদের ওপরের ফ্লোরে অনেক লোক দেখলাম, ওপরের ফ্লোরে কি কেউ জয়েন করেছে বা নতুন অফিস খুলেছে, তারা এসব করেনি তো? তখন বলছে যে কি বলছো, ওপরের ফ্লোরে এখনও কোনো অফিসই খোলা হয়নি, রেডি করা আছে, কম্পিউটার, ল্যাপটপ, হেডফোন সবই চলে এসছে, সবই রেডি করা, কিন্তু ওপরে আমাদের সিনিয়ররা বসবে এরকমই ঠিক হয়েছে, কিন্তু অফিস তো এখনও ওপেন হয়নি। জ্যাক বলছেন না স্যার, আমি যখন ক্যাব থেকে নামলাম তখন আমি কিন্তু দেখলাম ওপরের ফ্লোরে অনেক লোককে, আপনি চলুন। তখন এবার ঠিক আছে, তাহলে জ্যাকের কথা মতো আরও মানে 10-15 জন মিলে ওপরে সিঁড়ি দিয়ে উঠলো। উঠে গিয়ে দেখে ওরা অবাক, চারিদিকে চেয়ার টেবিল সুন্দর করে পাতা, ল্যাপটপ রাখা, হেডফোন রাখা, দেওয়াল টেওয়াল সবই সুসজ্জিত, কিন্তু মেঝেটা পুরো কালো। মানে মনে হচ্ছে এক্ষুনি মেঝেটা বোধহয় পুড়ে গেছে, কালো এবং তেমনই গরম। মানে ওরা পা রাখতে পারছে না, ফ্লোরটা এতটা গরম। ওরা তো মানে অবাক হয়ে গেল, এই কি ব্যাপার, এরকম ফ্লোরটা গরম, কালো, পুরো কুচকুচে, মনে হচ্ছে পুড়ে গেছে। এদিকে ওদের জিনিসপত্র, চেয়ার টেবিল, কম্পিউটার সবই রাখা, সবই কিন্তু ঠিকঠাক। যখন ওরা একটু ভিতরের দিকে এগিয়েছে, তখন মনে হলো চিৎকার করে অনেক লোক ওদের দিকে ধেয়ে আসছে। ওরা পরিকি মরি করে হুড়মুড় করে উপরের ফ্লোর থেকে নিচে নেমে আসলো। নিচে যারা ছিল তারা যখন বলল কি হয়েছে কি হয়েছে, ওরা সেইভাবে এক্সপ্লেন করতে পারছে না যে কি হয়েছে এক্স্যাক্টলি ওদের সাথে। ওদের দিকে এতজন তেড়ে আসলো, কিন্তু কেউই নেই, কোনো তারা খালি চোখে কাউকেই দেখতে পেল না যে কারা তেড়ে আসলো ওদের দিকে। কিন্তু ওরা প্রত্যেকে সেই তেড়ে আসার আওয়াজ শুনতে পেল, প্রচুর লোকের চিৎকার শুনতে পেল, এবং এতগুলো ছেলে সবাই কিন্তু ভয়ে মানে হুড়মুড় করে নিচে নেমে গেল। তারপরে মানে 4th দিনের দিনই কিন্তু 17 জন কাজ ছেড়ে দিল সেই কল সেন্টার থেকে। কিন্তু দিব্যা মনে একটা মানে খুব আশা নিয়ে ওই কল সেন্টারটা জয়েন করেছিল,
যে খুব ভালোভাবে সে নিজের কেরিয়ারটা তৈরি করবে। সে মনে জোর নিয়ে বলল যে না, আরও কটা দিন দেখি, তারপরে দরকার পড়লে ছেড়ে দেব। তো এরকম করতে করতে সেই যে জ্যাক বলে ছেলেটা, সে খুব দিব্যার খেয়াল রাখতো। ও ভয় পেলে ওকে মানে একটু কনসোল করতো, বলতো যে ঠিক আছে তুই আমার চেয়ারে এসে বস, তোর টেবিলে আমি বসছি, দেখি তোকে কে ভয় দেখাচ্ছে। এরকম করে আরও 3-4 দিন 5 দিন যাওয়ার পরে এরকম একদিন জ্যাকের জন্মদিন। জ্যাক মনে মনে একটু দিব্যাকে একটু ভালোবেসে ফেলেছিল, তা ভেবেছিল জন্মদিনের দিনই ওকে প্রপোজ করবে। তো সেই মতো সে দিব্যার জন্য একটা আংটি আর কেক নিয়ে এসছে। কিন্তু যেহেতু খুবই অল্প সময় তারা অফিসে কাজ করছে, সেই জন্য কিন্তু সে খুব মানে জোর দিয়ে সবার সামনে দিব্যাকে কথাটা বলবে, দিব্যা যদি রিজেক্ট করে দেয় ওকে, সেই ভয়ে ও বললো যে না, সবার সামনে বলবো না, বরঞ্চ ওপরে ফ্লোরে তো এখনও কেউ নেই, ওইখানে নিয়ে যাই দিব্যাকে, একা ওকে বলবো, প্রপোজ করবো, যদি ও না বলে দেয় না বলে দেবে, ও তো সবার সামনে তো জিনিসটা ও ছোট হয়ে যাবে, সেই হিসাবে ও বলেনি। যখন ওপরে ফ্লোরে উঠে গেছে, চারিদিকে তো ধুলো ঠুলো মানে নোংরা পড়ে রয়েছে, যে একটা টেবিল কোনো রকম একটু পরিষ্কার করে সেখানে কেকটা রেখেছে, আর দিব্যাকে বলছে তুমি ওপরে এসো। এবার দিব্যা বলছে যে কি হলো, তুই ওপরে ডাকলি আমার? বলছে তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? বলছে আজকে আমার জন্মদিন। তখন দিব্যা বলছে খুব ভালো কথা, হ্যাপি বার্থডে, তা চল নিচে চল, সবার সাথে নিচে সেলিব্রেট করি। বলছে না, নিচে যাব না, এখানেই আমরা কেক কাটবো আর তোকে একটা গিফট দেবো। তো দিব্যাও খুব অবাক, বলছে কি ব্যাপার? তখন জ্যাক পকেটের থেকে একটা আংটি বার করেছে, কিন্তু দিব্যাকে পরাতে যাবে, আংটিটা ওর জ্যাকের হাত থেকে পড়ে গেছে। তো এমনিতে চারিদিকে খুব একটা আলো নেই, তাও কোনো রকমে জ্যাক হাতড়ে আংটিটা খুঁজে পেয়েছে এবং দিব্যার হাতে পরিয়ে দিয়েছে এবং দিব্যাকে জিজ্ঞাসা করেছে যে তুমি কি আমাকে বিয়ে করতে চাও? দিব্যা তখন খুব খুশি, কারণ দিব্যাও মনে মনে জ্যাককে পছন্দ করছিল। দিব্যা বলছে যে হ্যাঁ হ্যাঁ আমি রাজি। বলে তো দিব্যার চোখ দিয়ে খুব মানে জল পড়ছে, ও আংটিটার দিকে তাকাচ্ছে। তখন দিব্যা বলছে কি রে জ্যাক, তুই এত অ্যাকুরেট আংটির মাপ আমার বুঝলি কি করে? তখন জ্যাক যেই আংটিটা দেখলো, তখন জ্যাক অবাক হয়ে গেল, যে বললো যে না তো, আমি তো এই আংটিটা তোর জন্য আনিনি, তুই এক কাজ করে আংটিটা ফেলে দে, আমি তোকে আরেকটার অন্য আংটি কিনে দেবো। তখন দিব্যা বলছে যে না না, এটা পরিয়ে যখন তুই দিয়েছিস আমি এটাই রাখবো। তখন জ্যাক অনেকবার মানে বারণ করে, অবাক হয় যে ও তো এই আংটিটা আনেনি, ও তো একটা অন্য আংটি নিয়েছিল, এই আংটিটা কোথা থেকে এলো? আর একদম ওর হাতের মাপের। ও বারণ করলো দিব্যাকে অনেকবার, কিন্তু ও একটা ইমোশনাল হয়ে গেল, বলল যে না না আমি কিন্তু এই আংটিটাই রাখবো। বলে ও দুজনের কথাটা হলো, দিব্যা সকালবেলা বাড়ি চলে গেল। এবার পরের দিন রাত্রে আবার জয়েনিং। তো সেদিন রাত্রে জ্যাক অফিসে এসেছে, কিন্তু দিব্যা তখনও অফিসে আসেনি। তখন জ্যাক মনে মনে ভাবছে যে কি হলো, ও কি বাড়িতে গিয়ে বললো ওর বাড়ির লোক কি রাজি হলো না, তার জন্য ও আসলো না, কি জানি, জ্যাক বুঝতে পারছে না। বলছে ঠিক আছে দেখি। বলে পরের দিনও দিব্যা অফিসে আসেনি। তখন জ্যাক কি করেছে, সেকেন্ড দিন যখন নাইট শিফট ওর হয়ে গেছে, তখন সকালবেলা তো ওদের ছুটি হয়, ছুটির পরে অফিস ছুটির পরে ও দিব্যার বাড়ি গেছে। দিব্যার বাড়িতে গিয়ে ও যখন ও দেখছে ওদের ঘরটা তালা মারা, ওদের ফ্ল্যাটটা তালা। তখন আশেপাশে জিজ্ঞাসা করেছে, তখন আশেপাশের লোক বলছে আরে দিব্যার তো প্রচণ্ড শরীর খারাপ, ওর মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, ওকে নিয়ে সবাই মেহেন্দিপুর বালাজি গেছে। বলছে কেন? বলছে ও খালি বলে যাচ্ছে আমার সারা শরীর জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, চিৎকার করছে, সারা ফ্ল্যাটে দৌড়ে বেড়াচ্ছে আর বলছে আগুন আগুন, আমার সারা গা জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। অবাক হয়ে জ্যাক বাড়িতে চলে আসলো। এইভাবে দিব্যা কিন্তু মানে 20টা দিন পুরো ভুক্তভোগী হয়েছে। ও শুধু সারা বাড়িতে ওই মহিলাটাকেই দেখতে পায়, যে মহিলাটাকে ও জয়েনের প্রথম দিনতেই দেখেছিল, ওই ওয়াটার কুলারের পাশে দাঁড়িয়েছিল, সেই মহিলাকেও সারা বাড়িতে দেখতে পায়। এবং সে শুধু তেড়ে আসে দিব্যার দিকে, এবং দিব্যার যেন সারা শরীর আগুনে জ্বলে যাওয়ার মতো।
যেই মেয়ের ওজন ছিল 50 থেকে 55 কেজি, সেই মেয়ে আস্তে আস্তে এমন শুকিয়ে গেল যে দুটো মানুষ দুদিকে ভর না দিলে ও কিন্তু হাঁটতে চলতেও পারত না। এইভাবে ও মেহেন্দিপুর বালাজিতে তিনবার গেছে। 3বার ওর ওখানে সব কিছু করার পরে ও আস্তে আস্তে 20 দিন 25 দিনের মাথায় ও আস্তে আস্তে স্বাভাবিক হয়েছে। এবং যখন জ্যাক ওদের বাড়িতে গেছে তখন জ্যাক এই ঘটনাটা বলেছিল যে আমি দিব্যাকে ওই আংটিটা বারণ করেছিলাম পরতে, ওই আংটিটা আমি কিনিনি, কিন্তু ও বুঝতে পারেনি, ও ওইটাই পরে এসছে, সেই জন্যই আজকেই এত বড় বিপদ। তো এবার দিব্যা যখন ওই আংটিটা খুলে তো ফেলেই দিয়েছে, এবং আস্তে আস্তে যখন ধীরে ধীরে ও সুস্থ হয়ে উঠেছে, এখন দিব্যা অনেকটাই ভালো আছে এবং সেই জ্যাকের সাথেই তার নতুন জীবন শুরু করেছে। এবং মেহেন্দিপুর বালাজি থেকে বলেছিল ও দিব্যাকে পুরো ভিতর থেকে খেয়ে নিচ্ছে সেই স্পিরিটটা, মানে না হলে এই রকম পরিণতি, মানে 50 থেকে 55 কেজি ওজন যার, তার ওজন হয়ে গেছে এখন প্রায় মানে 20 কেজি তো হবেই। দুজন মিলে ধরে ঠরে ওকে নিয়ে গিয়ে 3-4 বার ওই মেহেন্দিপুর বালাজি যাওয়ার পর আস্তে 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 দিব্যা সুস্থ হয়েছে। তো এই ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হওয়ার পর দিব্যা তো সেখানে জব ছেড়েই দেয়, এবং ছেলেটাও পরবর্তীতে ওখানে জব ছেড়ে দেয়। তারা নয়ডাতেই এখনও থাকে, কিন্তু ওই সেই কল সেন্টারটা সে আর জব করে না। তো সে আমার ওই কাজিন সিস্টারের সেই ফ্রেন্ডের কাছ থেকে আমি এই ঘটনাটা পেয়েছি। এটা একটা সত্যিকারের ঘটনা, এক্সপিরিয়েন্স। তোমরা গুগল করলে দেখতে পারো, জানতে পারো। এটা নয়ডার একটা ঘটনা, সম্ভবত নয়ডার সেক্টর 60 ঘটনা এটা। তো যাই হোক, কেমন লাগলো তোমরা জানিও ঘটনাটা। ভালো লাগলে অবশ্যই লাইক করো, একটা কমেন্ট করো, আর পারলে নিজেদের বন্ধু বান্ধবের সাথে ঘটনাটা শেয়ার করো। আর যারা পুরনো সাবস্ক্রাইবার তাদের অনেক ধন্যবাদ, আর যারা নতুন শুনছো তাদেরকে বলবো যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো, আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও অল নোটিফিকেশানে, যাতে নতুন কোনো স্টোরি আসলেই তোমাদের কাছে সবার আগে চলে যায়। তো চলো, আজকে এখানে শেষ করলাম, টাটা।